আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে। সংস্কার শেষে নির্বাচন, নিউ ইয়র্ক টাইমসকে ডক্টর ইউনূস। কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের, সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। স্বৈরাচারী সরকার পতনের পরও পুঁজিবাজারে অব্যাহত দরপতন, হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা, বাজার সংস্কারে তাগিদ অংশীজনদের। এবং টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিবের, দেশে ফিরলে নিরাপত্তার দাবি, কারো ব্যক্তিগত নিরাপত্তা দেবে না বিসিবি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, এখন সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এদিকে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রে একটি হোটেলে শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা দেখা করতে এলে ডক্টর ইউনূস বলেন, সরকার দেশে মানবাধিকার ও বাকস্বাধীনতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকার তার কর্মকাণ্ডের যে কোনো সমালোচনাকে স্বাগত জানাবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী প্রশাসন বাকস্বাধীনতা বজায় রাখার অঙ্গীকার করেন। We don't want to go back to what has happened to Bangladesh until August 5 this year. So the way they express it is that we push the reset button, it's done, build a new Bangladesh. এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যাটর্নি ব্লিংকেন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সে সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, সন্ত্রাসবাদ প্রতিরোধ, শ্রম সমস্যা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়েও সেখানে আলোচনা হয়। এ সময় ডক্টর ইউনূস বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। ছাত্র জনতার আন্দোলনে নিহতের সংখ্যা 708 জন আর আহত হয়েছেন 25,000। সরকারিভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগের কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। পর্যটন শান্তি সোপান প্রতিপাদ্যে 27 সেপ্টেম্বর শুক্রবার বিশ্ব পর্যটন দিবসে বিভিন্ন কর্মসূচি নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে মন্ত্রণালয়ের সচিব জানান, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের অকুতভয় বীর শহীদদের গৌরব গাথাকে অমলিন করার লক্ষ্যে শহীদ পরিবারের সদস্যদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে পর্যটন শিল্পে সম্পৃক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে এই বিপ্লব এক ভিন্ন মহিমায় উদ্ভাসিত হবে। এদিন সচিবালয়ে আরেক ব্রিফিংয়ে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, চীনা মেডিকেল টিমের পরামর্শে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা দেবে সরকার। তারা খুব আন্তরিকভাবে 5টা হাসপাতাল ভিজিট করেছেন। তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন। তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। ছাত্র জনতার আন্দোলনে এখন পর্যন্ত 708 জন নিহত ও 25,000-এর বেশি আহতের তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। যারা নিহত হয়েছেন তার একটা তালিকা আমরা ওয়েবসাইটে প্রকাশ করেছি। সেই তালিকা অনুযায়ী একটা 708 এখন পর্যন্ত।
শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন সংস্কারের প্রথম ধাপ হিসেবে অরাজনৈতিক সরকারের অধীনে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তার আগে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সংবিধানে থাকা স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। নাগরিকদের ভোটাধিকার হরণ করে পরপর ৩টি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ টানা ৩ মেয়াদ ক্ষমতায় থাকতে কবজা করে রাখে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে। কিন্তু গেল ৫ আগস্ট তীব্র জনরোষে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার, যারা উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কারে। কমিশন সংস্কার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা বললেন, রাজনৈতিক নেতাদের সবার আগে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর কমিশনকেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। সংবিধানকে গণতন্ত্রায়ন করতে হবে, সংবিধানের মধ্যেই স্বৈরতন্ত্রের উপাদান রয়েছে। আপনি যদি আপনার নিজের পলিটিক্যাল পার্টির মতের বিরুদ্ধে যেতে না পারেন, আপনার যদি ফ্লোর ক্রসিং অ্যালাউ করা না হয়, তাহলে আপনি কিভাবে আশা করেন যে সংসদে বসে আপনি একটা গণতান্ত্রিক কাজ করবেন? 2007-8-এও আমরা দেখেছি অনেক কিছু পরিবর্তন হয়েছে, পরের গভর্নমেন্ট ক্ষমতায় এসে সেগুলো সব বাতিল করে দিয়েছে বা সেগুলোকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা স্বৈরতন্ত্রের বীজকে আরো দ্রুত বর্ধনে সহায়তা করেছে। সাবেক জেলা জজ ইকতাদার আহমেদ বললেন, যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না, তাই নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা তৈরি করতে হবে। নির্বাচন কমিশন যখন কোনো নির্দলীয় সরকারের অধীনে কাজ করে, তখন নির্বাচন কমিশন কিন্তু খুব সুন্দরভাবে ভোটার তালিকা প্রস্তুত, তারপরে হচ্ছে নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, নির্বাচন অনুষ্ঠান সবকিছুই কিন্তু সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়, তখন দেখা যায় যে দলীয় সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে অনেকটা কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয়। এই কম্প্রোমাইজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন না। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে প্রকৃত জনমত প্রতিফলন হয় বলে মন্তব্য করেন তিনি। দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জাতীয় পার্টি ছিল। তো অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে ভবিষ্যতে কখনো যদি দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচনে কারা বিজয়ী হবে। আবার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন যদি নির্বাচন হয়, সেটাও আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচন সুষ্ঠু হবে এবং প্রকৃত জনমতের প্রতিফলনে সরকার গঠিত হবে। ক্ষমতার পালাবদলে নির্বাচনে সহিংসতা এড়াতে সংবিধানে স্থায়ী উপায় বের করার পরামর্শ দিয়েছেন সাবেক এই বিচারক। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ভারতীয় প্রভুদের খুশি করতে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছিলেন শেখ হাসিনা, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার দুপুরে আওয়ামী স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানে নিহত সৈকত চন্দ্র দে এবং শহীদ পারভেজের পরিবারের প্রতি সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশনেত্রী খালেদা জিয়াকে নিয়ে সজীব ওয়াজেদ জয় অশোভন মন্তব্য করেছেন উল্লেখ করে রিজভী বলেন, শেখ পরিবার ভদ্রতা শিষ্টাচার শেখেনি, বরং শিখেছে ধৃষ্টতা, অধ্যত্ব আর অহংকার। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা করে যদি এখান থেকে বেরিয়ে যায়, আমি নির্ভয়ে বেরোতে পারবো যে আমাকে কোনো গোয়েন্দা পুলিশ এসে গ্রেফতার করবে না এবং গ্রেফতার করে আমাকে কোনো আয়না ঘরে রাখবে না। এই পরিবেশটির জন্যই 15-16 বছর বিএনপি নিরন্তর সংগ্রাম করেছে। আর সংগ্রাম করতে গিয়ে আমাদের কত ছেলে, আমাদের কত নেতা তারা যে গুম খুনের শিকার হয়েছে, যদি আমি তার তালিকা ধরে বলি তাহলে সারা দিন পার হয়ে যাবে। পতিত আওয়ামী লীগ সরকারের 16 বছরের দুঃশাসন শেষে দেশের পুঁজিবাজারে উত্থান ছিল চোখে পড়ার মতো। তবে দিন গড়ানোর সাথে সাথে পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে। টানা দরপতনে বিনিয়োগকারীদের মধ্যেও দেখা দিচ্ছে হতাশা। এই অবস্থায় ব্যাংকের পাশাপাশি পুঁজিবাজারেও সংস্কারের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরুল ইসলামের প্রতিবেদন। দরপতনের বৃত্তে থাকা শেয়ার বাজারে ঢালাও দরপতন হয়েছে। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার 14 গুণেরও বেশি। ফলে কমে গেছে মূল্যসূচক।
টানা দরপতন অনেকটা নীরবেই দেখছেন বিনিয়োগকারীরা। অবস্থা এমন যে পুঁজি রক্ষাই দায় হয়ে পড়েছে। আইপিওর মাধ্যমে যদি ভালো কোম্পানিগুলোকে এনলিস্টেড করা হয় সেক্ষেত্রে এটা বাজারের জন্য ভালো হবে। এদিকে ক্রমেই দীর্ঘ হচ্ছে জেটভুক্ত কোম্পানির তালিকা। নতুন করে আরও 28 কোম্পানিকে নিম্নমান শ্রেণীভুক্ত করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এতে জেট শ্রেণীভুক্ত কোম্পানির সংখ্যা 56 থেকে বেড়ে দাঁড়ালো 84-তে, যা পুঁজিবাজারের 21%। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের অনৈতিক হস্তক্ষেপের ফলে মার্কেট আজকে ফল করেছে। দেশের শেয়ার বাজারে মোট তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের সংখ্যা 397। এর মধ্যে নিম্নমানের তালিকার সংখ্যা বাদ দিলে সক্রিয় প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়ায় 313-তে। এতে বাজারে আরও নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 28টা কোম্পানিকে জেট গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সময়ে এই নিউজটা আসলে আমাদেরকে মার্কেটটাকে আরও বেশি একটা নতুন চাপ তৈরি করেছে। এদিকে বিনিয়োগকারীরা ভুগছেন হতাশায়। সংকট উত্তরণে শেয়ার বাজারে সংস্কার চান তারা। দুষ্ট প্রকৃতির লোক যারা আছে তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা। প্রকৃত বিনিয়োগকারীর থেকে গ্যাম্বলাররা বেশি প্রবেশ করেছে। লঙ্কা বাংলা সিকিউরিটিজের ব্যবস্থাপক আমিনুল হক মিলন বলেন, সরকার পতনের পর প্রত্যাশা ধরে রাখতে পারেনি বাজার, তাই পুঁজিবাজারেও সংস্কার দরকার। সিকিউরিটিজ কমিশন পুনর্গঠিত হওয়ার পরে গত 1.5 মাসে এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো এসছে, আমি আগে বলছিলাম যে ওইভাবে যে সমন্বিতভাবে মার্কেটের উন্নয়নের জন্য কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি, বরং ওনারা কিছু কিছু ডিসিশন নিয়েছে, পরবর্তীতে আবার সেগুলোতে তারা আবার পিছু টান দিয়েছে। যথাযথ ব্যবস্থা নিলে শেয়ার বাজার তার আগের অবস্থায় ফিরে আসবে বলেও মনে করেন তিনি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আশ্বিনের মাঝামাঝি সময়ে এসে সারা দেশে বেড়েছে বৃষ্টির দাপট। কখনো মুষলধারে আবার কখনো ঝিরিঝিরি ঝরছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল থেকে এমন অবস্থা থাকায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী ও কর্মজীবী মানুষ। এদিকে আজকের মতো শুক্রবারও বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানাচ্ছেন তানজিদ ভুইয়া। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে শুরু হয় অঝোর ধারার বৃষ্টি। এতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয় যানজট। সব মিলে গত কয়েকদিনের বৃষ্টিতে কমেছে তাপপ্রবাহের দাপট। জীবন জীবিকার টানে বৃষ্টি আর যানজট উপেক্ষা করেই গন্তব্যে ছুটতে দেখা যায় কর্মজীবী মানুষদের। তবে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের। বৃষ্টি সারাদিন চলতেছে আর কি, চলাফেরার সমস্যা হচ্ছে। ইনকাম কম হতেছে, আমাদের ফ্যামিলি আছে, চালাইতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। রাত্রিও নাই, বহুত কষ্টে আছি আমরা। রেনকোট নাই, কাগজ দিয়ে বেড়াতেছি, ক্যাপ নাই, রাস্তায় ঘুরতেছি। এইভাবে যদি চলতে থাকে তাহলে গাড়ি চালানো অসম্ভব। আর রোডের পরিস্থিতি খুব খারাপ, ভাড়া নাই। 40 টাকা ভাড়াতে এই জায়গায় 30 টাকা ভাড়া লয়ে যাওয়া লাগে। শুক্রবারও বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে বলে জানালেন এই আবহাওয়াবিদ। গত 24 ঘন্টায় কিন্তু দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুমারখালীতে 104 মিলিমিটার এবং রাজশাহীতে 101 মিলিমিটার, ঢাকাতে হয়েছে 44 মিলিমিটার। সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছিল। এটা আজকে দুপুরে 2টার সময় এটা প্রত্যাহার করা হয়েছে। এখন কোনো সতর্ক সংকেত নেই। গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ 104 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর। এই সময় রাজধানী ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব আল হাসান। কানপুরে টেস্টে মাঠে নামার আগের দিন সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। আগামী 21 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলে সাদা পোশাক তুলে রাখবেন সাকিব। তবে দেশে ফিরলে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান তিনি। আরও জানাচ্ছেন নাসিমুল বাড়ি সৌরভ। টেস্ট ও টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার ভারতের কানপুরে এক প্রেস কনফারেন্সে অবসরের ঘোষণা দেন তিনি। যেটা ফিল করেছিলাম যে আমার লাস্ট সিরিজ হবে টেস্ট ক্রিকেটে স্পেশালি, সো ওইটা নিয়ে আমার চিন্তা ছিল এবং এভাবেই ফারুক ভাইয়ের সাথে এবং বোর্ডের সিলেক্টরদের সাথেও কথা বলা হয়েছে যে যদি সুযোগ থাকে আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট। এ সময় তিনি জানান টি-20 বিশ্বকাপই ছিল এই সংস্করণে তার শেষ ম্যাচ, তবে ওয়ানডে খেলে যাবেন। পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসরে যাবেন সাকিব, স্পেশালি টেস্ট ক্রিকেটে, এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায়। সাকিব জানিয়েছেন অবসরের বিষয়ে তিনি এরই মধ্যে নির্বাচক প্যানেলের সঙ্গে আলোচনা করেছেন। সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলেছেন সাকিব। এরপর দেশে ফেরা হয়নি তার, তবে দেশে ফিরে নিরাপদে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান।
সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজে টি-20 বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-20 খেলেছেন। ওটাই ছিল তার শেষ টি-20 ম্যাচ। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি। সাকিব জাতীয় দলের হয়ে খেলেছেন ৭০টি টেস্ট ম্যাচ, রান করেছেন ৪,৬০০ এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন। টি-20 খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে ২,৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন। নাসিমুল বারী, সৌরভ, মোহনা সংবাদ। এদিকে সাকিব আল হাসানকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। বৃহস্পতিবার সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তিনি। বলেন, সাকিবের নিরাপত্তা বিসিবির হাতে না। কোনো এজেন্সি না, আসলে পুলিশ বা র্যাব, এটা আসলে এটা আমার হাতে না, আমাদের বা আমার বা বিসিবির হাতে না। আসলে এটা আসলে পুরা ওই গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে ওই নিরাপত্তাটা। নিরাপত্তা দুই রকম, একটা হলো গিয়ে আপনার ক্লিয়ারেন্স ফ্রম জানি না, ও হয়তো বলেছে, আর আরেকটা হলো গিয়ে আপনার মনে করেন আমাদের স্পেকটেটরও আছে। সেই ব্যাপারটা তার ডিসিশন নিতে হবে। এটা আসলে আমরা এটাতে তেমন পার্ট হতে পারবো না। আসলে এটা আমি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারবো না বোর্ড থেকে আমরা কি করতে পারি, বিকজ আমরা তো আসলে এরকম একজন ব্যক্তিগত মানুষকে নিরাপত্তা দেওয়ার মতো আমাদের নাই, মানে কি বলবো, অ্যাবিলিটি নাই আর কি বোর্ড। সংবাদ শেষ করব পদ্ম বিলের গল্প জানিয়ে। পদ্ম ফুলের সৌন্দর্য কার না মন কাড়ে, মুগ্ধতার আবেগে চঞ্চল হয় প্রকৃতি। প্রাণ ও প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন রূপগঞ্জে। ব্যস্ততম নগরী ঢাকার পাশেই জিন্দা গ্রামের বিলে শোভা ছড়াচ্ছে নীল, সাদা ও গোলাপি পদ্ম ফুল। জলের ছায়ায় পদ্ম ফুলের অপরূপ রূপ উপভোগ করতে পারেন আপনিও। পুরোটা জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঢাকার অদূরে রূপগঞ্জের জিন্দা গ্রাম, সেখানকার ৪ একর জমি বর্ষাকালে পুরো দস্তর বিল। ফুটে থাকে শাপলা ও পদ্ম ফুল। বিল জুড়েই নীল, সাদা ও গোলাপি ফুলের সমারোহ। উপরে শরতের নীলাকাশ, নিচে বিলের পদ্ম, এ যেন এক স্বর্গীয় আবেশ। এ কারণে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রূপগঞ্জ থানার দক্ষিণ গ্রামের এ পদ্মবিল। বিলের পদ্ম আকারে বেশ বড়, একসঙ্গে ৩ রঙের ফুল নিয়ে এ বিল। পদ্ম ফুলের পাশাপাশি রয়েছে সাদা ও নীল শাপলা। নৌকা করে সৌন্দর্য উপভোগের সুযোগ আছে দর্শনার্থীদের, যাদের বেশিরভাগই ঘুরতে যান পরিবার পরিজন সহ। ফুলের রঙের সঙ্গে মিল রেখে নিজেকেও সাজিয়ে তোলেন অনেক রমণী। আমার শাড়ির সাথে শাপলা ফুলটা মিলে গেছে, সব মিলে ভালোই লাগছে। এসে ভালোই লাগছে, তবে সূর্য আজকে বেমানি করলো, এত গরম লাগছে। 5:30 বাজে রওনা দিয়েছি, এখানে আসতে আসতে আমার 7টা বেজেছে। নারায়ণগঞ্জ চাষারা থেকে আসছি। এত সুন্দর পরিবেশ আমি আর কখনো দেখিনি। অনেক সুন্দর পরিবেশ, এখানে এসে ভালোই লাগছে আমার। আমরা আসলে বাচ্চাদের নিয়ে আসছি, তো ভালোই লাগছে। নৌকায় উঠলাম, ছবি তুললাম। বিলটিতে দর্শনার্থীর আনাগোনা ৫-৭ বছর আগে থেকে। এখনো পর্যন্ত সুযোগ সুবিধা তেমন নেই। ঘোরার জন্য নৌকা থাকলেও সংখ্যায় অপ্রতুল, তার উপরে আবার অতিরিক্ত ভাড়ার অভিযোগ। নৌকাতে টাইমটা একটু কম, আমরা কভার করতে পারি নাই পুরাটা। নৌকার সিরিয়ালের জন্য অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে, সিরিয়াল অনেক বেশি। ৩০০ টাকাই নৌকার ভাড়া এবং প্রবেশ ফি যেটা এটা 50 টাকা 2018 থেকে শুরু হয়েছে। তো এখন ভিজিটর একটু বেশি হওয়ার কারণে আমরা সকালবেলা যেটা ভিজিটরদের সাথে কথা বলেই আমরা সকালবেলা 40 মিনিট দেই। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এ ভাণ্ডারটিকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ চাইলেন দর্শনার্থীরা। সরকার যদি সেটাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেয়, সেটা আমরা যারা ভিজিটর বা আমরা যারা পর্যটক, আমাদের জন্য ভালো, সরকারের জন্যও ভালো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। আগের সরকার বাংলাদেশকে ধ্বংস করে গেছে, সবকিছু নতুন করে সাজাতে হচ্ছে, সংস্কার শেষে নির্বাচন, নিউ ইয়র্ক টাইমসকে ডক্টর ইউনুস। কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের, সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ।
স্বৈরাচারী সরকার পতনের পরও পুঁজিবাজারে অব্যাহত দরপতন, হতাশ ক্ষুদ্র বিনিয়োগকারীরা, বাজার সংস্কারের তাগিদ অংশীজনদের। এবং টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণা সাকিবের, দেশে ফিরলে নিরাপত্তার দাবি, কারো ব্যক্তিগত নিরাপত্তা দেবে না বিসিবি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারবেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।